জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, তিস্তা ভাষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, দেশবর্ণ রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী অধ্যক্ষ আসাদুল আব্দুল মহোদয়, তাকে হাততালি দিয়ে সম্বোধনা জানাচ্ছেন। গুলোকে বাস্তবে রূপ দিতে আমরা সকলেই একত্রিত হয়েছি তারুণ্যের ভাবনা 2025 এর মঞ্চে। আজ এখানে এসেছেন লালমনিরহাট সদর উপজেলার প্রায় 800 তরুণ এই উপজেলার উন্নয়নে যারা নিয়মিত নিজেদের সময়, বুদ্ধি, শ্রম বিনিয়োগ করেছেন, তারা আমাদের গর্ব। এই তরুণদের অনেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সক্রিয় সদস্য, যারা দীর্ঘদিন ধরে সমাজের ছোট বড় সমস্যা নিয়ে কাজ করেছেন, সচেতনতা বাড়াচ্ছেন আর উন্নয়নের বীজ বুনে যাচ্ছেন। তারুণ্যের ভাবনা 2025 শুধু একটি অনুষ্ঠান নয়, এটা তরুণদের চিন্তা, প্রশ্ন ও প্রস্তাবনার একটি খোলা মাঠ। এখানে তারা স্পষ্ট করে বলবে লালমনিরহাট সদর উপজেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে তাদের সুনির্দিষ্ট ভাবনা কি। আগামীর স্বনির্ভর লালমনিরহাট সমৃদ্ধশালী, মানবিক এবং প্রগতিশীল লালমনিরহাট গড়ার দীপ্ত বাসনা, সেই হলো তারুণ্যের ভাবনা। যুগে যুগে আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যুগের পরিবর্তনের ধারায় সবচেয়ে বেশি অবদান রেখেছে তরুণরাই। বাংলাদেশের ইতিহাস রাখলেও তাই দেখা যায়। আমরা যদি 52 সালের কথা বলি, যখন আমাদের মাতৃভাষা হুমকির মুখে পড়ে গেল, তখন এই তরুণরাই প্রথম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাতৃভাষাকে কার্যকারী করল। সেই 52-এর ভাষা আন্দোলন এখনো আমরা মর্যাদার সঙ্গে উদযাপন করে থাকি। 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল পাকিস্তান সামরিক শাসনের বিরুদ্ধে, আইয়ুব শাহের বিরুদ্ধে। তখনও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় কলেজে তরুণরাই এগিয়ে এসেছিল। তারপরে 71-এর মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে তরুণরাই এগিয়ে এসেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল থেকে তারাই মুক্তিকামী মানুষের নেতৃত্ব দিয়েছিল এবং স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে। 71 পরে 90-তে আরেকটি আন্দোলন হয়েছিল এরশাদ স্বৈর শাসকের বিরুদ্ধে। তখন ওই ছাত্ররা তরুণরাই এগিয়ে এসেছিল। তখন সেলিম, দেলোয়ার, ডক্টর মিলন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মহানায়ক হিসাবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের তরুণ সমাজ। কারণ তরুণরা কোনো সময় অন্যায়, অবিচার, জুলুমকে মাথা পেতে নেয়নি। যুগে যুগে তারা বিদ্রোহ করেছে, বিপ্লব করেছে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। শুধু সেই কারণে আমি বললাম যে আজকের অনুষ্ঠানটা আমার কাছে সবচেয়ে বেশি ব্যতিক্রম, আকর্ষণীয়। সমাজ গঠনের ক্ষেত্রে, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তরুণরাই। কারণ তারুণ্যের ভাবনাটাই আমাদেরকে কাজে লাগাতে হবে। আমি তোমাদেরকে তুমি করে বলি, যেহেতু আমার দুটি সন্তান তোমাদের বয়সের সমান, তো আমি মনে করি এই তরুণ সমাজ অত্যন্ত স্মার্ট, বুদ্ধিদীপ্ত তারা। আমরা যে সমাজে ধীরে ধীরে বড় হয়েছিলাম সেটা ছিল অ্যানালগ, এখন হচ্ছে ডিজিটাল। আমরা অনেক কিছুর সঙ্গে সম্পৃক্ত না, বুঝতে পারি না, জানতে পারি না, কিন্তু আমার ছেলেরা যা জানে আমি সেটা জানি না। এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। কারণ শিক্ষা যে কোনো মানুষের কাছ থেকে গ্রহণ করাটাই হলো একটি মানবিক চরিত্র। আমি যা বুঝি না আমার ছেলেদেরকে জিজ্ঞাসা করি, বাবা এটা কি? ওরা আমাকে বলে, বাবা এটা এই। তাহলেই বুঝি আমি যে তোমরা যেহেতু তাদের সমবয়সী, সে কারণে তোমরা অনেক জ্ঞানে সমৃদ্ধ।
তোমরা যে জ্ঞানে অনেক সমৃদ্ধ, অনেক স্মার্ট, অনেক বুদ্ধিদীপ্ত, সেটা বেকার বেকার যুবকদের জন্য কি ধরনের কর্মসংস্থান পরিকল্পনা আছে আপনার বা আপনার দলের? ধন্যবাদ। শাকিল, ওর নাম কি বলুন? সাব্বির। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ, কারণ বাংলাদেশের বিশেষ করে আমাদের এই অঞ্চলটা বেকারত্বের কষাঘাতে যুব সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, এবং এই বেকারত্বের কারণেই হতাশা জীবন, আর এই হতাশা থেকেই মাদক আসক্ত হচ্ছে। তো আমরা মনে করি, আমি একটু আগে আমার সূচনা বক্তব্যে বলেছিলাম যে তিস্তা মহাপরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এখানে কিন্তু বিশাল অঞ্চল জুড়ে শিল্প কারখানা নির্মাণ করা ওই প্রকল্পের অন্তর্ভুক্ত করা আছে। সেখানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। সর্বোপরি এই জেলাটা হচ্ছে কৃষি উৎপাদনের শীর্ষস্থান। এর মধ্যে ভুট্টা চাষটা বেশি আমাদের, কিন্তু ভুট্টাকে কেন্দ্র করে এখানে কোনো শিল্প কারখানা তৈরি হয় না। আমি আশা করি আমার যদি জনগণ আমাকে নির্বাচিত করে, তাহলে এই কৃষিভিত্তিক এই পণ্যের উপর আমরা শিল্প কারখানা করব। আর সবচেয়ে বড় জিনিস হলো, আমাদের যে 31 দফা দেওয়া হয়েছে রাষ্ট্র সংস্কারে, সেখানে একটা কথা বলা হয়েছে, এবং এটা আমরা মনে করি যে আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আকারে জাপানের স্টাইলে আমরা গৃহের মধ্যে আমরা এই শিল্পের ম্যাটেরিয়াল যেটাকে বলা হয় সেটা তৈরি করার জন্য আমরা একটা স্কিম গ্রহণ করব। হয়তো অনেকেই মনে করে জাপানে এত বিরাট বিরাট মেশিনারিজ তৈরি করতেছে, এটা কি একটা একক শিল্প কারখানায় করে? না, তারা অনেক জিনিস বাড়িতে করে, সেটাকে অ্যাসেম্বল করে এনে একটা বড় শিল্প কারখানা। বাড়িতে বসে যেন ওই শিল্প কারখানা, ওই ফ্যাক্টরি বা ওই ইন্ডাস্ট্রি তারা কিছু র মেটেরিয়ালস তৈরি করতে পারে, সেই ব্যাপারে আমাদের একটা বিরাট পরিকল্পনা আছে, যাতে ঘরে বসে শিল্প কারখানা এই সমস্ত ম্যাটেরিয়ালস তারা তৈরি করতে পারে। এদিক থেকে আমার মনে হয় যে আমরা তিস্তা মহাপরিকল্পনা, ঘরে ঘরে ক্ষুদ্র শিল্প তৈরি করা এবং কৃষিভিত্তিক শিল্প কারখানার মধ্য দিয়ে আমরা লালমনিরহাটকে একটি শিল্পের দিক থেকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা আমাদের আছে এবং আমরা থাকবে। ধন্যবাদ। আমাদের মনে হয় মাঝামাঝি আরেকজন দাঁড়িয়েছিলেন। জি, আসসালামু আলাইকুম। আমি শান্তিদা শর্মা মহেন্দ্রনগর ইউনিয়ন থেকে বলতেছি। আমরা তো স্টুডেন্ট, আমরা মানে অন্যান্য দেশে স্টুডেন্ট অবস্থায় তারা আর্ন করতে পারে, কিন্তু আমাদের এদিকে লালমনিরহাটে কোনো এরকম সিস্টেম নাই যে আমরা স্টুডেন্ট থাকা অবস্থাতেই মানে আর্ন করতে পারতেছি। যদি আমাদের জন্য এরকম কোনো ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক ভালো হবে। ধন্যবাদ। স্বর্ণ তো সোনালি কোশ্চেন করে ফেলেছে, ভালো। ইতিমধ্যে বড় বড় শহরগুলোতে কিন্তু হোম ডেলিভারি নামে অত্যন্ত জনপ্রিয় উঠেছে। এরা বেশিরভাগই হয়তো তরুণ অথবা স্টুডেন্ট, বিদেশেও তাই করা হয়। হোম ডেলিভারি একটা বিরাট কর্মসংস্থান তৈরি হয়, যে কোনো পণ্য মানুষ আর বাজারে গিয়ে কিনতে চায় না। কিন্তু আমাদের মানসিকতার দিক থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমার ছেলে যখন টরন্টোতে ছিল, তখন সে হোম ডেলিভারি করতো, গাড়ি নিয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছায় দিত। তো আমি ওকে একদিন বললাম, বাবা তোমার কিসের সমস্যা, তুমি কেন মানুষের বাড়িতে খাবার দিচ্ছ? তো বাবা, এটাকে তুমি ভালোভাবে নিচ্ছ না কেন? এটা তো একটা কাজ, এটা তো হালাল রুজি। আমি বললাম, তোমার টাকা লাগলে আমি পাঠাবো। ওর মা আবার এটা শুনে চিন্তিত হয়ে পড়লো, বলে আমার ছেলে বাড়ি বাড়ি খাবার দিয়ে বেড়াচ্ছে। আমি ওকে নিষেধ করলাম, ও বলে যে না বাবা, এটাও একটা কাজ। এই যে কাজটার মানটাই আমরা বুঝতে পারি না। আমরা যদি রেস্টুরেন্ট বা হোটেল বা রিসোর্টে কোনো শিক্ষিত ছেলে এখন অনেক কাজ করতেছে, এই কাজটাকে কাজের মর্যাদা হিসেবে আমরা দেখতে পারি না। কাজকে আমরা কোনোটা উচ্চ, কোনোটা কম, কোনোটা খারাপ, এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে আমাদের। এই পরিবর্তন যদি হয়ে যায়, তাহলে অবশ্যই ছোট ছোট কাজের মধ্যে সবাই তোমরা জড়িত থাকতে পারবে। কিন্তু মানসিকতার দিক থেকে আমাদের কিছুটা পরিবর্তন আনতে হবে। আমরা যখন কোনো কাজ দিই, তখন প্রথমে যারা বিদেশে যায়, বিশেষ করে তারা হয়তো মনে করে যখন অফিসিয়াল জব করবে, খাতাপত্র সিগনেচার করবে আর বেতন নিয়ে বাড়ি আসবে।
ওখানে গিয়ে যখন দেখে যে একটা পরিচ্ছন্নতার কাজ থাকে বা একটা ফুড ডেলিভারি দেওয়ার কাজ থাকে, তখন সে করতে চায় না। তখন সে এই এজেন্সির সঙ্গে নানান ধরনের বাদ বিতণ্ডায় জড়িত হয়। এই মানসিকতাটা আমাদের পরিবর্তন করতে হবে। কাজ সরকার, কাজ মানুষের মর্যাদা হয়। আমাদের কৃষক বাবা মারা, তারা যদি হাল চাষ করতে পারে, জমির কৃষি কাজ করতে পারে, এই রোদ্রের মধ্যে লুঙ্গি মাথায় রোদে যদি কাজ করতে পারে, হয় না আমরা কেন করতে পারবো? এই মানসিকতাটা যেন আমাদের তৈরি হয়, তাহলে তোমাদের কাজের ব্যবস্থা তখন ওই ধরনের কাজ পার্ট টাইম অড জব যেটাকে বলা হয় সেটা করা সম্ভব হবে। কিন্তু যখনই আমি প্রস্তাব দিই এই কাজ আমি করবো, কেন? আমি সৈয়দ বংশের ছেলে। সৈয়দ বংশ এখন বিক্রি করো তুমি, বংশ দিয়ে কি কাজ হবে নাকি? কাজ দিয়ে মানুষের পরিচয় তৈরি হবে। সুতরাং তোমাদের ওই মানসিকতা তৈরি করতে হবে যে কাজটাকে কাজ হিসাবে দেখতে হবে, এবং তাহলে আমরা ওই ধরনের অড জব সৃষ্টি করতে পারবো। কাজের মধ্যে নিজের অড টাইমে লেখাপড়ার ফাঁকে ফাঁকে এই কাজটা তোমরা করতে পারো। আগে মানুষ খারাপভাবে দেখতো, এখন আবার ওইভাবে দেখে না। কিছুটা পরিবর্তন হয়েছে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। স্যার উন্নয়নের আমি মোহাম্মদ মোহাম্মদ হোসেন কুলাঘাট থেকে এসেছি। স্যার উন্নয়নের কথা হচ্ছে দুর্নীতি। এখন স্যার আপনি যদি নির্বাচিত হন, তাহলে জেলায় বা উপজেলায় যে উন্নয়ন প্রকল্পগুলো আসবে সেগুলোর দুর্নীতি বন্ধ করতে আপনি স্যার কী কী ব্যবস্থা নেবেন? এটা একদম মৌলিক প্রশ্ন। বাংলাদেশের উন্নয়নের যে বাজেট বরাদ্দ হয় তার সিংহভাগ দুর্নীতিকে আত্মসাৎ করা হয়। বিগত ফ্যাসিস্ট সরকারের সেটা জ্বলন্ত উদাহরণ, দৃষ্টান্ত তোমরা জানো। দুর্নীতিটা আমাদের মজ্জাগত হয়ে গেছে। বলতে খারাপ লাগবে, অনেকে শুনতে খারাপ লাগবে। এখন যদি প্রশ্ন করি কোনো উপযুক্ত মেয়ের বাবাকে যে আপনার মেয়ের তো বিয়ে দেওয়ার বয়স হয়েছে, তো দুটো প্রস্তাব আসছে। কীরকম প্রস্তাব? একজন স্কুলের বা কলেজের শিক্ষক আর একজন বেতনের বাইরে অনেক টাকা রোজগার করে। বাবা সিদ্ধান্ত নিবে, মা সিদ্ধান্ত নিবে, আমার মনে হয় অনেক ক্ষেত্রে মেয়েরাও সিদ্ধান্ত নিয়ে ফেলবে যে উপরি কামাই যার সঙ্গে তার সঙ্গে আমার বিয়ে দেওয়া। এই যে মজ্জাগত, কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা সার্ভে করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে। সেই সময় এই আয়োজনের সাথে জড়িত রয়েছি। আপনার সাথে এর আগে আমার একবার সামনাসামনি কথা বলার সুযোগ হয়েছে, তো এইবার সরাসরি আপনাকে প্রশ্ন করার মতো প্রথম সুযোগ হয়েছে আমার। এর জন্য জেনজিকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আপনি নির্বাচিত হলে, যেহেতু আমরা একজন স্বেচ্ছাসেবক, আমাদের কিন্তু বাজেটিং নিয়ে খুব প্রবলেম থাকে। আমরা কোনো একটা প্রোগ্রাম সাকসেস করতে গেলে সর্বপ্রথম চিন্তা করি বাজেট, আমরা কিভাবে আসলে সামনের দিকে আগাবো। তো আমার প্রশ্নটা হচ্ছে, আপনি নির্বাচিত হলে স্বেচ্ছাসেবকদের বাজেটিং নিয়ে আসলে কি করবেন? তোমাদের স্বেচ্ছাসেবক সংগঠনগুলি কি সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি রেজিস্ট্রেশন করা? জি আছে। তো তাদের তো বাজেট আছে, কিন্তু সেটা নানান কারণে হয়তো সেভাবে বন্টন করা হয় না, বরাদ্দ দেওয়া হয় না। এটা যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, যেহেতু গভর্নমেন্টের রেজিস্ট্রেশন করা আছে, আমি চেষ্টা করব এই সমস্ত বিষয়গুলোকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যাতে বাজেট দেওয়া হয় এবং তারা যাতে সুষ্ঠু সুন্দরভাবে কাজগুলো পরিচালনা করতে পারে। ধন্যবাদ। আরেকটি ছোট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমাদের যে পৌরসভা আছে, পৌরসভার চারিত্রিক বা নাগরিকত্ব যেটা আছে, এই সার্টিফিকেটটা তুলতে গেলে আমাদের থেকে একদিন সময় নেয়। আমরা যদি সকাল 10টার সময় কাগজ সমস্ত কিছু দিই, আমাদেরকে পরের দিন ডাকে। এই বিষয়টা নিয়ে আসলে একটু যদি বলতেন। এটা বিষয়ে আমার ধারণা নেই, কেননা এটা ডিজিটাল তো কেন এত বিলম্ব হয় এটা আমার জানতে হবে। কোনো তথ্য সংগ্রহের বিষয় থাকে কিনা, টেকনিক্যাল কোনো সমস্যা আছে কিনা, যাতে ওয়ান স্টপ। 1988 সাল থেকে ধরলা নদীর ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর যোগাযোগ মর্জিত হয়। আপনি অনেকবার বলেছেন এটা আমরা বাস্তবায়ন করব। এটা কবে হবে এবং আদৌ হবে কি না? এটা বাস্তবায়ন হলে বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক বড় সুবিধা হতে পারত, বিশেষ করে লালমনিরহাটের সঙ্গে।
এটা আমার মনে হয়। ধন্যবাদ। আমরা তো ওটা দাবির সঙ্গে আমি তো একমত। আমরা যখন কারমাইকেল কলেজের ছাত্র ছিলাম তখন বিশ্ববিদ্যালয়ের দাবি আমরা করতাম, রংপুরকে বিভাগ করার দাবি করতাম আমরা। সেই দাবি পূরণ করতে করতে অনেক বছর পার হয়েছে। যেমন তিস্তা নদী রক্ষা, তিস্তা মহাপরিকল্পনার দাবি আমরা করে যাচ্ছি। মোগলহাট স্থল বন্দরের একটা আন্তর্জাতিক, এটা দ্বিপাক্ষিক চুক্তি হতে হবে ভারতের সঙ্গে আমাদের। যোগাযোগ বিচ্ছিন্ন আছে, ব্রিজের পাশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে। এটি যদি দুই সরকার একমত হয়ে যায় তাহলে এটা করতে অত্যন্ত সহজ হবে। আমার জানা নাই, আমি শুনেছিলাম যে ভারতের সঙ্গে এটি নাকি অনেক দূর আলোচনায় এগিয়েছে। চুক্তি স্বাক্ষর হয়েছে কিনা এটা আমার পক্ষে এখনো জানা সম্ভব হয়নি, সরকারে না গেলে বোঝা যাবে না। এটা আমারও আকাঙ্ক্ষা যে আমরা যদি স্থল বন্দরটা চালু করতে পারি এটা বিশাল একটা কর্মসংস্থান হবে, এখানে বাণিজ্যের দ্বার উন্মোচিত হবে। দাবি আমাদের করতে হবে, তোমাদের দাবির সঙ্গে আমি একমত। আমার অবস্থান থেকে আমি তো চেষ্টা চালিয়ে যাব যাতে এটি করা সম্ভব। কোন দিন হবে কখন হবে সেটা আমি বলতে পারি না। ধন্যবাদ।